দর্শক সবাইকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। চিকিৎসা শাস্ত্রের সাথে তো রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ওতপ্রোতভাবে জড়িত এবং এইসব পরীক্ষাগুলোর মধ্যে যে কয়েকটি পরীক্ষা রিপোর্ট আমাদের মধ্যে আতঙ্ক ছড়ায় তার মধ্যে একটা হচ্ছে গিয়ে লিভারের রক্ত পরীক্ষা, লিভার সংক্রান্ত একটি রক্ত পরীক্ষা। দেখা গেল যে হঠাৎ করে একদিন পরীক্ষা করলেন কোন একজন মানুষ কোন একটি প্রয়োজনে এবং ধরা পড়ল যে HBsAg পজিটিভ, হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, আর সাথে সাথেই আতঙ্ক শুরু হয়ে গেল। কি এই রোগ, কতখানি মারাত্মক, আমার লিভার থেকে শেষ হয়ে গেল কিনা, এখনই কি লিভারের সিরোসিস ক্যান্সার হয়ে যাবে কিনা, এর চিকিৎসা কি আছে, কিভাবে এই পজিটিভকে নেগেটিভ করা যায়, এরকম নানান সব প্রশ্ন নিয়ে তখন হাজির হন চিকিৎসকের চেম্বারে। দর্শক, আমাদের আজকে অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস যখন পজিটিভ তখন কি করণীয় আমাদের। দর্শক, এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন, আর প্রশ্ন করার পাশাপাশি কোনো মতামত যদি চান ব্যক্ত করতে পারেন, আর ফাঁকে ফাঁকে আমাদের যে গুরুত্বপূর্ণ আলাপচারিতা আছে সেগুলো শোনার জন্য প্রস্তুত থাকুন, কারণ এই আলাপচারিতার মধ্যে থেকে বের হয়ে আসবে অনেক ইনফরমেশন যেগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। চলুন দর্শক, পরিচিত হয়ে আজকের অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দ আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আজকে দর্শক শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি স্কয়ার হাসপাতাল লিমিটেডের কনসালটেন্ট হেপাটোলজিস্ট, লিভার বিশেষজ্ঞ, লিভারের রোগ সংক্রান্ত বিশেষজ্ঞ ডাক্তার এম মোতাহার হোসেন। ডাক্তার এম মোতাহার হোসেনের আরো বেশ কতগুলো পরিচয় রয়েছে। তিনি যিনি রাধেন তিনি চুলো বাঁধেন, সেরকমটা তিনি খুব ভালো একজন মেডিকেল হেলথ রিলেটেড প্রোগ্রাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার বটে, তাই না? সফটওয়্যার অনেক কিছু তিনি তৈরি করছেন। দর্শক, পাশাপাশি পরিচয় করিয়ে দিচ্ছি স্কয়ার হাসপাতাল লিমিটেডের কনসালটেন্ট হেপাটোলজিস্ট, ব্রাইট লিভার বিশেষজ্ঞ ডাক্তার ফাওয়াজ হোসেন শুভ। আমি আবার বলছি দর্শক, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের কনসালটেন্ট হেপাটোলজিস্ট ডাক্তার ফাওয়াজ হোসেন শুভ। দর্শক, অনুষ্ঠানের বিষয়বস্তু শুনেছেন এবং আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে আমরা পরিচিত হয়েছি। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। শুরুতেই আমরা ডাক্তার এম মোতাহার হোসেন আপনার কাছে জানতে চাচ্ছি যে, যেটা আমি শুরুতেই বলেছি যে একজন লোক হঠাৎ একদিন রক্ত পরীক্ষার রিপোর্টে দেখলেন যে তার হেপাটাইটিস বি পজিটিভ, মানে HBsAg পজিটিভ, এর মানে কি? সহজ ভাষায় এটির অর্থ হচ্ছে যে তার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে। অর্থাৎ এখানে হেপাটাইটিস বি ভাইরাস তিনটা জিনিস কিন্তু। জি। অর্থাৎ একটি ভাইরাস আছে জি, যেটি নাম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, যেটি লিভারকে সংক্রমিত করে প্রদাহের সৃষ্টি করে। তার মানে হেপাটাইটিস HBsAg পজিটিভ হলে আমরা ধরে নিই যে শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে। এর চেয়ে বেশি তথ্য এই পরীক্ষার ফলাফল থেকে আর কিছু পাওয়া যাবে না। আচ্ছা, তো হেপাটাইটিস বি ভাইরাস, এই তো। জি। তো সেক্ষেত্রে যদি আমি জিজ্ঞাসা করি হেপাটাইটিস মানে কি? হেপাটাইটিস আসলে একটি ল্যাটিন শব্দ, যার হেপাটোস মানে হচ্ছে লিভার এবং আইটিস কথাটার অর্থ হচ্ছে প্রদাহ। অর্থাৎ লিভারের প্রদাহ হলে আমরা সেটাকে বৈজ্ঞানিক ভাষায় বলি হেপাটাইটিস। তো আচ্ছা, এই ভাইরাসটি লিভারে প্রদাহ সৃষ্টি করে বলেই এটাকে একটি হেপাটাইটিস ভাইরাস বলা হয়। এবং এই প্রদাহ সৃষ্টিকারী আরও অনেকগুলো ভাইরাস আছে, ABCDE, ইদানিং FG পর্যন্ত চলে গেছে। তার মধ্যে এই বি ভাইরাস অন্যতম। মানে কি বেশি মারাত্মক এই ভাইরাসগুলো? যে ABCDE বললেন আপনি, আমরা ই পর্যন্ত যদি ধরি, ABCDE এই পাঁচটির মধ্যে বি ভাইরাস অন্যতম খারাপ একটি ভাইরাস। বি এবং সি এই দুটো আমাদের বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, বাকিগুলো সাধারণত সম্পূর্ণ ভালো হয়ে যায়। এই দুটো কারো কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি করে লিভারের সিরোসিস এবং ক্যান্সার এবং মৃত্যুর কারণ হতে পারে। আচ্ছা, যদি ডাক্তার ফাওয়াজ শুভ আপনার কাছে আমরা জিজ্ঞাসা করি যে, আমরা তো শুনলাম যে হেপাটাইটিস বি ভাইরাস একটি ভাইরাস এবং সেটি হচ্ছে গিয়ে লিভারের প্রদাহ করে, কিন্তু আমরা যেটা জানি, যেটা সাধারণ মানুষ হিসেবে, যে হেপাটাইটিস বি ভাইরাসের সাথে জন্ডিসের একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা কি? হেপাটাইটিস বি ভাইরাস এটা নর্মালি যদি হেপাটাইটিস করে থাকে,
হেপাটাইটিস হচ্ছে, যেটা মোথার ভাই বলেছেন, যে এটা হচ্ছে লিভারের প্রদাহ। আচ্ছা আর এইটারই উপসর্গ যেটা, সেটাকে আমরা সাধারণ বাংলায় জন্ডিস বলে থাকি। আচ্ছা হেপাটাইটিস বি ভাইরাস আসলে দু রকমের হতে পারে। এটা কখনো যদি 6 মাসের কম হয়ে থাকে তখন এটা একিউট হেপাটাইটিস হিসেবে আসতে পারে, অর্থাৎ তখন সেটা জন্ডিস, যেটা উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। কখনো কখনো এবং বেশিরভাগ ক্ষেত্রে এই হেপাটাইটিস ভি ভাইরাস যদি 6 মাসের বেশি অবস্থান করে থাকে তখন সেটা ক্রনিক হেপাটাইটিস হিসেবে দেখা দিয়ে থাকে। এবং এই ক্রনিক হেপাটাইটিসটাই একসময় সিরোসিস, ক্যান্সার কিংবা মৃত্যুর কারণ হতে পারে থাকে আর কি। সো আমরা বলতে পারি যে হেপাটাইটিস বি ভাইরাস মানে হচ্ছে একটা হচ্ছে একিউট হেপাটাইটিস, একটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস। ডিউরেশন হচ্ছে 6 মাস। 6 মাসের আগে পিছে যেটা মানে হ্যাঁ, যেভাবে আমরা define করছি। 6 মাস পর্যন্ত জি। থাকলে এটা একিউট হেপাটাইটিস, আর 6 মাসের বেশি থাকলে আমরা এটাকে ক্রনিক হেপাটাইটিস বলে চিহ্নিত করে থাকি। আচ্ছা, তার মানে যদি সহজ ভাষায় আমি বুঝি, সেটা হচ্ছে যে জন্ডিস বলে আমরা যে রোগটিকে আসলে বুঝি, আসলে এটা জন্ডিস নিজে উপসর্গ, এটা উপসর্গ, এটা একটা উপসর্গ, এটা কোনো রোগ না। না, রোগটা হচ্ছে হেপাটাইটিস, প্রদাহটা হচ্ছে হেপাটাইটিস, জন্ডিসটা হচ্ছে একটা উপসর্গ। আবার জন্ডিসের সাথে আমরা সিরাম বিলিরুবিনের একটা সম্পর্ক সম্পর্ক পাই, যে পাই। সিরাম বিলিরুবিন তখনই পরীক্ষা করা হয় রক্তের এবং বলা হয় যে সিরাম বিলিরুবিন বেড়ে গেল। তো জন্ডিস আর সিরাম বিলিরুবিনের সাথে সম্পর্কটা কি? আসলে ডাক্তারি ভাষায় সিরাম বিলিরুবিন যখন স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে যায় সেটাকেই আমরা জন্ডিস বলি। জি অর্থাৎ বিলিরুবিন সাধারণভাবে মিলিগ্রামে যদি আমরা বলি 1 মিলিগ্রামের নিচে থাকার কথা জি প্রতি ডেসিলিটারে, সেটা যখন বেড়ে যায় সেটাকেই আমরা ডাক্তারি ভাষায় বলি জন্ডিস। তবে সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি আছে। যে কোনো কারণে একটু শরীর খারাপ লাগা, বমি বমি ভাব হওয়া, দুর্বল লাগা, এগুলাকে জন্ডিস বলা হয়। এবং মেটে জন্ডিস বলে একটা কথা প্রচলিত আছে, যেখানে বিলিরুবিন বাড়ে না এবং ঝাড়ানো হয়ে যায়। জি আসলে ওইটা খুবই ভুল ধারণা বশবর্তী হয়ে কিছু কাজ অনেকে করেন। হেপাটাইটিসের সঙ্গে জন্ডিসের যে সম্পর্কটা, সেটা হচ্ছে যে হেপাটাইটিস, যেটা শুভ বলল যে অ্যাকিউট হেপাটাইটিসে অনেক ক্ষেত্রেই বিলিরুবিন বাড়ে বলে তখন জন্ডিস হয়, কিন্তু ক্রনিক হেপাটাইটিসে বিলিরুবিন বাড়তেও পারে, নাও বাড়তে পারে, সেক্ষেত্রে জন্ডিস থাকতেও পারে, নাও থাকতে পারে। ইভেন অ্যাকিউট হেপাটাইটিসও সবার জন্ডিস থাকে না, অনেকের শুধু বায়োকেমিক্যাল এসজিপি। লিভারের প্রদাহ হলেই যে জন্ডিস হবে তা না। না। আচ্ছা, আর জন্ডিস হলে চোখ হলুদ হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, আরো তো শরীরের অন্য জায়গায় হলুদ হয়ে যায়। আসলে ওই বিলিরুবিনের সাথেই হলুদের সম্পর্কটা। বিলিরুবিন একটি হলুদ রং, আর কিছু না। আচ্ছা বিলিরুবিন জিনিসটি হলুদ। এটি যখন রক্তে বেড়ে যায় তখন চোখ হলুদ হয়, প্রস্রাব হলুদ হয়। স্বাভাবিক অবস্থায় আমাদের পায়খানার যে নরমাল হলুদ রং, সেটি কিন্তু বিলিরুবিনের কারণেই। আচ্ছা কাজেই বিলিরুবিন আর কিছুই না, এটি একটি হলুদ রঞ্জক পদার্থ। এবং এইটি কিন্তু আমাদের যেটা হচ্ছে কি চোখের মধ্যে এই বিলিরুবিন আমরা যে হলুদ হয়ে থাকি, মানে হলুদ বলে থাকি, যখন চোখটা হলুদ, সেটা কিন্তু এই বিলিরুবিনের কারণে এই হলুদটা হয়ে আসছে। আচ্ছা, মানে জন্ডিসের এটা উপসর্গ, একটা উপসর্গ। তা আমরা অনেক কিছু সম্পর্ক পেয়ে গেলাম, যে জন্ডিস, তারপর আবার সিরাম বিলিরুবিন, তারপর আবার চোখের রং যে হলুদ হয়ে যায়, তার কারণ এখন আমরা একটা যোগসূত্র সবই বিলিরুবিন বেড়ে যাওয়ার কারণে। সবই বিলিরুবিন বেড়ে যাওয়ার কারণে। দর্শক, আমরা জানলাম যে হেপাটাইটিস বি এর সাথে জন্ডিসের সম্পর্ক কি এবং কিভাবে এই চোখের রং হলুদ হয়। এবার প্রশ্ন আসতে পারে যে এই যে হেপাটাইটিস বি ভাইরাস, যেটিকে বলা হচ্ছে কম বেশি মারাত্মক একটি ভাইরাস, যার কারণে লিভারের প্রদাহ হতে পারে, এটি ছড়ায় কিভাবে এটি একজন মানুষ থেকে আরেকজন মানুষে সংক্রমিত হয়? প্লিজ। আসলে এই যে হেপাটাইটিস বি ভাইরাস, এটা প্রথমত রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে ছড়ায়। প্রথম কথা হচ্ছে রক্ত পরিসঞ্চালন, সেকেন্ড হচ্ছে অবৈধ যৌনাচার। রক্ত পরিসঞ্চালনে যদি কোনো হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ কারো রক্ত যদি স্ক্রিনিং না করে আরেকজনের শরীরে দেওয়া হয়, তখন তারও হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার যৌনাচারের মাধ্যমে আমরা অনেক সময় বিভিন্ন নিডল ইউজ করি, এই নিডল শেয়ারিং এর মাধ্যমে এই বি ভাইরাস ছড়াতে পারে, নেশা। এবং এখন যেটা সবচেয়ে আমাদের যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গর্ভকালীন কোনো মাতার যদি হেপাটাইটিস বি ভাইরাস থেকে থাকে, তাহলে তার সন্তানের ক্ষেত্রেও হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে থাকে। সেই ক্ষেত্রে এখন সম্ভাবনাটা অনেকাংশে কমে গেছে। আগে সম্ভাবনা ছিল 50 to 60%, বাট এখন সম্ভাবনাটা কমে গেছে, বিকজ আমরা এখন স্ক্রিনিংয়ে সবসময় গর্ভকালীন মাকে হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা দেখে নিই, এবং দেখে আগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমরা তাদের
টিকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করি, বোথ হেপাটাইটিস বি মানে ইমিউনোগ্লোবিন এবং যাতে করে সংক্রমিত না হতে পারে। আচ্ছা, এই কয়েকটি মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়াতে পারে। আমি আর দর্শক, পাশাপাশি তাহলে প্রশ্ন চলে আসে যে কিভাবে এই রোগটি ছড়ায় না, কারণ আমাদের মধ্যে বেশ কিছু ভুল বোঝাবুঝি, ভুল ধারণা রয়েছে এবং এই ভুল ধারণার কারণে সামাজিক অনেক অসুবিধা তৈরি হয়। আমরা শুনবো কিভাবে বি ভাইরাস একজন মানুষ থেকে আরেকজনের মানুষের ছড়াতে পারে না, তবে সেটি শোনার আগে আপনাদের একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি মোতাহার হোসেন স্যারকে জিজ্ঞেস করেছিলাম, আমি তো এই 15 দিন আগে একটা এসবিএস এজি চেক করেছি। ওখানে আমার পয়েন্ট আসছে 2. টেস্ট ওডি আছে 2.42 আর কাট অফ ভ্যালু আসছে 009। ঠিক আছে, এখানে উনি আবার আমাকে আবার এন্ডোস্কোপি দিছিল। এন্ডোস্কোপি ওখানে কমেন্টস আছে নরমাল আপার জিটিআই এন্ড এন্ডোস্কোপি, আর ইসে আছে ইন আপ টু সেকেন্ড পার্ট বাল্ব এন্ড পোস্ট এরিয়া নরমাল। এখন উনি বুঝতে পেরেছেন। আমি দেখেছি ওই পিজি হাসপাতালে আয়ুবল মামুন সহযোগী অধ্যাপক, আচ্ছা, উনি আবার ওনার অ্যাসিস্ট্যান্ট। আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটা কি বলেন? হ্যালো, সরি, লাইনটা বোধহয় কেটে গেছে। আমার মনে হয় উনি যেটা বলতে উনি চাচ্ছেন যে মোতাহার হেপাটাইটিস বি সাহেবকে ভাইরাস জিজ্ঞেস থেকে, করছেন। জি, প্লিজ। জি। না, সম্ভবত উনি এখন কি করবেন সেই ধরনের একটা জি। কনফিউশনে ভুগছেন। আসলে উনি যে টাইটারটির উল্লেখ করলেন 2 পয়েন্ট সামথিং আর কাট অফ ভ্যালু এত, এইটির আসলে খুব এই কোয়ালিটেটিভ এসবিএসএজির দুই ধরনের টেস্ট আছে, একটা হলো কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ। আমাদের দেশে এখন পর্যন্ত কোয়ালিটেটিভ টেস্টটাই বেশি চলছে, কোয়ান্টিটেটিভ কম হচ্ছে। কোয়ালিটেটিভ টেস্টে রিপোর্টের ভ্যালু কত আসলো এটার কোনো গুরুত্ব নাই। আমরা শুধু দেখি এটা কাট অফ ক্রস করলো কি করলো না, অর্থাৎ হয় পজিটিভ না নেগেটিভ। একজন পরীক্ষার্থী পরীক্ষায় 33 পেয়ে পাশ করলো না 100 পেয়ে পাশ করলো, সেটা পাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না। এই পজিটিভিটি 2-এ পজিটিভ হলো না 2000-এ পজিটিভ হলো, এটার তার মানে ওনার পরীক্ষার রিপোর্টে যেটা আসছে পজিটিভ। এখন তার আমরা যেটা দেখি প্রথমেই যে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণের পরে কি কি ঘটতে পারে। প্রথম ঘটতে পারে যে তার একটা অ্যাকিউট হেপাটাইটিসের স্টেজ হতে পারে, কিছুদিন সে অসুস্থ থেকে জন্ডিস সংক্রান্ত কিছু সমস্যায় ভুগে ভালো হয়ে যাবে। সেই ভালো হয়ে যাওয়াটা সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে, অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস তার শরীর থেকে সম্পূর্ণ নির্গত হয়ে সে সারা জীবনের জন্য কিওরড হয়ে গেল। এটি বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে। কত পার্সেন্ট? শতকরা 70 থেকে 80% ক্ষেত্রে এটি ঘটে বড়দের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আবার রেশিওটা উল্টা। যারা খুব অল্প বয়সে আক্রান্ত হয় তাদের অধিকাংশেরই একদম সম্পূর্ণ কিওর হয় না। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে যদি 6 মাসের মধ্যে ভাইরাসটি শরীর থেকে কিওর না হয়, নির্মূল না হয়, তাহলে আমরা বলি যে ক্রনিক হেপাটাইটিস হয়ে গেছে। তাদের অধিকাংশেরই মধ্যে এই ভাইরাসটি খুব বেশি সক্রিয় থাকে না। প্রায় 80 থেকে 85% রোগী সারা জীবনই ভাইরাসটি বহন করে, কিন্তু লিভার খুব একটা অসুস্থ হয় না। আচ্ছা, শরীরের ভেতরে ভাইরাস থাকবে কিন্তু কোনো প্রবলেম। এদেরকে আমরা বলি ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার। আচ্ছা, হেলদি ক্যারিয়ার। কিন্তু ওরা কি ছড়াতে পারেন? তারা ছড়াতে পারে, কিন্তু নিজের শরীরে কোনো ক্ষতি হচ্ছে না। নিজের জন্য। আর বাকিদের বেলায় কি হবে? বাকিদের বেলায় কারো কারো ক্ষেত্রে সিরোসিস এবং ক্যান্সার হয়ে খুব বেশি অসুস্থ হয়ে যাবে, সেটি দীর্ঘমেয়াদে। মানুষের মনে একটা প্রশ্ন রয়েছে যে সিরোসিস খারাপ না ক্যান্সার খারাপ। আচ্ছা, আমরা শুনবো এটা নিয়ে। এটা বোধহয় আরেকটু পরে গিয়ে এই প্রশ্নের উত্তরটা শোনা দরকার। তার আগে একটু জানতে চাই, আমাদের দর্শকদের একটা ফোন আছে, ফোনটা নিয়ে তারপর জানতে চাই যে কিভাবে সংক্রমিত হয় না। আমার মনে হয় এই ভুলটা ভেঙে দেওয়া উচিত। দর্শক, আপনার ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সোহেল বলছিলাম ঢাকা থেকে। হ্যাঁ, প্লিজ সোহেল। জি। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমার ছোট ভাই আছে, হ্যাঁ, ওর বয়স হবে 25। জি। হ্যাঁ, ওকে আমরা আসলে বিয়ে করাতে চাচ্ছিলাম। তো হেপাটাইটিস বিটা ধরা পড়ছে আজ থেকে প্রায় 6 বছর আগে। হ্যাঁ, আচ্ছা।
এখন ওর বিয়ে করালে ওর ওয়াইফের কোনো সমস্যা হবে কিনা বা ওর বাচ্চা কাচ্চাদের কোনো সমস্যা হবে কিনা ডাক্তার শুভ এটা কি জানতে বলেন? চাচ্ছিলাম। জি, খুব সোহেল সুন্দর শুনুন, প্রশ্ন please। সোহেল সাহেব। আপনার ভাইয়ের যে হেপাটাইটিস বি ভাইরাস ধরা পড়েছে, আমাদের আসলে কতগুলো পরীক্ষার মধ্যে নিরূপণ করতে হবে যে এই ভাইরাসটা বর্তমানে সক্রিয় নাকি নিষ্ক্রিয় আছে। সেক্ষেত্রে কিছু ইনভেস্টিগেশনস আছে, যেমন আমাদের দেখতে হবে যে HBE যেটা পজিটিভ অর নেগেটিভ। আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে DNA করে দেখতে হবে যে এই ভাইরাসটা লিভারের মধ্যে এর টোটাল সংখ্যাটা কত। তারপর আমাদের লিভারের কিছু পরীক্ষা নিরীক্ষা এনজাইমগুলো দেখতে হবে, SGPT SGT এগুলোর মাত্রাটা কীরকম। সর্বোপরি একটা আলট্রাসোনোগ্রাম কিংবা এখন ফাইব্রোস্ক্যান করে আমরা লিভারের স্টিফনেসটা দেখি। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো যে ওনার লিভারে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পরে বর্তমানে লিভারটা কি অবস্থায় আছে। তবে এতটুকু বলতে পারি, আপনার ভাইয়ের বিয়ে করতে কোনো অসুবিধা নাই। এটা একটি কুসংস্কার। হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত রোগীর বিয়ে করতে কোনো অসুবিধা নাই। তবে তার আগে বিয়ের তার স্ত্রীকে আমাদের হেপাটাইটিস বি ভাইরাসের ইনজেকশন অর্থাৎ অ্যান্টিবডি দিয়ে ফেলতে হবে। আচ্ছা, এই যে এই কথাটা বললেন, আমি যদি জিজ্ঞাসা করি যে প্রথম কথা হচ্ছে ওনার ভাইরাস যদি শরীরে থেকে থাকে, সেটা অ্যাক্টিভ থাকুক কিংবা ইনঅ্যাক্টিভ থাকুক, সেটা তো ছড়াতে পারেন উনি, জি, তাই না? আচ্ছা, তাহলে প্রশ্নটা হয় এরকম যে সেক্ষেত্রে উনি যদি, এটা তো সম্ভব হয় না আমাদের সামাজিকতায় যে আমি বিয়ের আগে আমি পাত্রীপক্ষকে বলছি যে আপনার পাত্রীর ভ্যাকসিন দিয়ে নেওয়া হোক, কারণ পাত্রের হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ। ইজ ইট পসিবল? না, সেটা মানে কিন্তু আমাদের দেশে এখন আমাদের দেশের মানে আমরা এতটুকু এডুকেটেড হয়ে গেছি যে ম্যাক্সিমাম শোনার পর তো বিয়ে দিবে না। না, সেটা মানে হয় না। কিন্তু আমরা প্রথম ধাপে তার থেকে হেপাটাইটিস বি টেস্ট রোগী আমাদের কাছে নিয়ে আসলে আমরা ওনার মানে ভদ্র মহিলার হেপাটাইটিস বি ভাইরাস আমরা টেস্টটা করে HBSS অর্থাৎ অ্যান্টিবডিটা দেখে আমরা ভ্যাকসিনটা নিয়ে নেওয়াটা ভালো। অথবা উনি এই সময়ে শারীরিক মেলামেশার ক্ষেত্রে কিছু ব্যারিয়ার মেথড ইউজ আচ্ছা, করতে যদি পারেন। বিয়ে হয়ে যায় তাহলে পরবর্তীতে ভ্যাকসিন না নেওয়া পর্যন্ত ওয়াইফের তিনি একটা ব্যারিয়ার মেথড ইউজ করবেন। আর যদি বিয়ে হওয়ার আগেই যদি এই ঘটনাটা ঘটে, এই সমস্যাটা হয়, তখন একটা সামাজিক প্রবলেম কিন্তু দাঁড়িয়ে যায়, তাই না? এটা আমরা যদি সচেতন করতে পারি মানুষজনকে ওই পর্যায়ে যে এটা আসলে সচেতনতার উপর নির্ভর করতেছে। তাহলে এই সমস্যাটা এই জিনিসটা কিন্তু এখন খুব একটা মানে এটা কিন্তু নেগলিজিবল প্রবলেমস। মানে যদি আমরা বিয়ের আগে টের পেয়ে যে আমরা ভ্যাকসিন দিয়ে দিতে পারি, আর যদি বিয়ের হয় তাহলে আমরা ব্যারিয়ার মেথড আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছাতে হবে কিভাবে সংক্রমিত হয় না। কিছু কিছু কথা আমরা নিজেরাই বলে ফেললাম, প্লিজ। আমরা সংক্রমণের যে উপায়গুলো জেনেছি, তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয় দর্শকদের জন্য জানার দরকার। যে আমাদের দেশে দাঁতের চিকিৎসালয়গুলো গ্রামে গঞ্জে এবং শহরে, ইভেন খুব মডার্ন সেন্টার যেগুলো, সবগুলোতেই কিন্তু এই হেপাটাইটিস ভাইরাস ছড়ানোর একটা খুব মারাত্মক ঝুঁকি থেকে যায়। কারণ যদি ঠিকমতো স্টেরিলাইজেশন না হয় তাহলে আরেকটা হচ্ছে সেটি শহরাঞ্চলে অনেকটা বন্ধ হয়ে গেছে, সেটি হলো সেলুন, যেখানে একই খুর দিয়ে বিভিন্ন লোকের খুব ভালো দুটো ইনফরমেশন, দাড়ি কামানো হচ্ছে বা চুল কামানো হচ্ছে। আচ্ছা, যেখানে সেখানে দাঁতের চিকিৎসা করাবেন না, করাতে গেলে খোঁজ নিয়ে নেবেন যে স্টেরিলাইজড ইকুইপমেন্টস দিয়ে দাঁতের সেই চিকিৎসাটা করা হচ্ছে কিনা, এবং সেলুনে গেলে অবশ্যই আপনি বলবেন যে নতুন ব্লেড যাতে করে ব্যবহার করা হয়। আর কিভাবে ছড়ায় না, আমাদের অনেকের ভুল ধারণা আছে যে বিশেষ করে এইডসের যে প্রচার আমরা শুনি, সেখান থেকেও অনেকের ধারণা যে বি ভাইরাসে বোধহয় একটি অত্যন্ত মারাত্মক জীবাণু, যেটির ধারে কাছেও যাওয়া যাবে না। এই কারণে অনেকে পরিবারের মধ্যে কারো বি ভাইরাস থাকলে একসঙ্গে খাওয়া বন্ধ করে দেন, একসঙ্গে শোয়া বন্ধ করে দেন, ইভেন হ্যান্ডশেক করতেও ভয় পায়। এগুলো আসলে কুসংস্কার। কারণ বি ভাইরাস কখনোই একই টেবিলে বসে খাওয়া দাওয়া করলে বা শারীরিক স্পর্শে ছড়ায় না। এটি শুধুমাত্র রক্তের সঙ্গে রক্তের সম্মিলন বা দেহের কোনো রসের সঙ্গে যদি রক্তের সম্মিলন হয় তাহলেই ছড়াবে।
অন্য কোনোভাবে এটি ছড়ানোর কোনো স্কোপ আচ্ছা নেই। ডাক্তার শুভ, এক কথায় যদি আপনাকে জিজ্ঞাসা করি, আমাদের একটা ফোন নিতে হবে, সেটি হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাস আর এইচআইভি ভাইরাস, মানে যেটি এইডস করে, দুটাই তো ভাইরাস, দুটাই আমাদের আতঙ্কগ্রস্ত করে। এই দুইটির মধ্যে কোনটি বেশি ছোঁয়াচ্ছে? এইচআইভি বেশি ছোঁয়াচ্ছে। এইচআইভি বেশি ছোঁয়াচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এইচআইভি ছোঁয়াচ্ছে, বাট সাধারণ মেলেবাসের মাধ্যমে এইচবিসিজি ছোঁয়াচ্ছে নয় কিন্তু। আচ্ছা দর্শক, আমরা শুনলাম বেশ কিছু তথ্য, এই ফাঁকে আপনাদের একটা প্রশ্ন দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি জি, আমার প্রশ্ন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হলে প্রেগনেন্ট হওয়া যায় কিনা, বা প্রেগনেন্ট মহিলাদের বি ভাইরাস পজিটিভ হলে শিশুদের জন্য কতখানি মারাত্মক? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মহিলারা প্রেগনেন্ট হতে পারবেন কিনা। একটু আগে বিয়ে সংক্রান্ত একটা প্রশ্ন ছিল, আরেকটি হচ্ছে গিয়ে যদি কোনো মহিলা প্রেগনেন্সির পরে প্রেগনেন্সির সময় টের পান যে তার হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, এইচবিএসএজি পজিটিভ, তাহলে কি করণীয়? আমরা শুনবো এই দুটি প্রশ্নের উত্তর। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানে আলাপ করছিলাম হেপাটাইটিস বি যখন পজিটিভ, অর্থাৎ এইচবিএসএজি যখন পজিটিভ, এই সংক্রান্ত একটি টপিকসের উপর। দর্শক, কিছুক্ষণ আগে, অনুষ্ঠান বিরতির কিছুক্ষণ আগে একজন দর্শক ফোন করেছিলেন জানার জন্য যে একজন মহিলা যদি এইচবিএসএজি পজিটিভ হন তো তিনি প্রেগনেন্ট হতে পারবেন কিনা, আর প্রেগনেন্সির সময় যদি তিনি জানতে পারেন যে তার এইচবিএসএজি পজিটিভ, সেক্ষেত্রে গর্ভের সন্তানের কি সমস্যা হতে পারে। প্লিজ। হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকলে প্রেগনেন্ট হতে কোনো বাধা নেই, বিশেষ করে যদি আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যে তার বি ভাইরাসটি নিষ্ক্রিয়, সেক্ষেত্রে নিরাপদেই প্রেগনেন্ট হতে পারেন। মানে গর্ভে থাকার সময় সেই বাচ্চার মধ্যে সংক্রমিত হবে না, সম্ভাবনা খুবই কম। যদি নিষ্ক্রিয় ভাইরাস থাকে তাহলে খুবই কম, হয়ই না বললেই চলে। সক্রিয় ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকে, তবে সেটিও গর্ভাবস্থায় যতটুকু থাকে তার চেয়ে বেশি সংক্রমণ হয় প্রসবের সময়। প্রসবকালীন যে রক্তপাত হয়, একটু ইনজুরি হয়, সেই ক্ষেত্রে সংক্রমণটা হয় ওই সময় ব্লাড টু ব্লাড কন্ট্যাক্টে। সেক্ষেত্রে কি সিজারিয়ান সেকশন করা ভালো? এটির অত ওরকম রেকমেন্ডেশন নাই। যদি সিজারিয়ানের আলাদা কোনো প্রয়োজন না থাকে তাহলে শুধুমাত্র বি ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য সিজারিয়ান করা দরকার। আচ্ছা, আরেকটি প্রশ্ন যেটা করেছেন দর্শক, যে প্রেগনেন্ট মহিলা জানতে পারলেন যে এইচবিএসএজি পজিটিভ, কতখানি ভয় পাওয়ার? সেক্ষেত্রেও ভয় পাওয়ার কিছুই নাই, কারণ আজকাল জন্মের পরপর নবজাতককে যদি দুটো ইনজেকশন দিয়ে দেওয়া হয়, একটি ইমিউনোগ্লোবুলিন এবং একটি টিকা, তাহলে সংক্রমণের সম্ভাবনা শতকরা 5 ভাগের নিচে নেমে আসে। কাজেই শুধুমাত্র বি ভাইরাস পজিটিভ বলে গর্ভবতী সন্তানের মানে তেমন কোনো বিপদ। আচ্ছা, খুব ভালো কথা বলেছেন। দর্শক, যারা এইচবিএসএজি যাদের পজিটিভ হয় তারা চিকিৎসকের কাছে এসে কিন্তু মূলত একটা জিনিসই জানতে চান, এটাকে নেগেটিভ করার উপায়টা কি? নেগেটিভ করার কোনো উপায় কি আছে? জি, প্রথমত আমাদের দেখতে হবে যে এই যে হেপাটাইটিস বি ভাইরাসটা ওনার মধ্যে আছে, সেটা কি অ্যাকিউট হেপাটাইটিস, অর্থাৎ এটা কি 6 মাসের কম, নাকি ক্রনিক হেপাটাইটিস অর্থাৎ 6 মাসের এটা বেশি বোঝার হয়ে উপায় থাকে। কি? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ওনার হিস্ট্রিটা নিব যে এইটা কখন, মানে এইটা উনি কখন পেয়েছে, এটা কি ইনসিডেন্টাল ডায়াগনোসিস হচ্ছে, নাকি ওনার চোখ হলুদ হয়েছে, প্রস্রাব হলুদ হয়েছে, সেই কারণে উনি আমাদের কাছে আসছেন। যদি চোখ হলুদ হয়ে থাকে, প্রস্রাব হলুদ হয়ে থাকে, এবং তখন যদি এইচবিসিজি পজিটিভ পাওয়া যায়, এবং আরেকটি টেস্ট আছে এনটি এইচবিসি আইজিএম, এটা যদি পজিটিভ হয়ে থাকে, তখন আমরা এটাকে অ্যাকিউট ইনফেকশনস বলে থাকি। আচ্ছা, এবং এই অ্যাকিউট ইনফেকশনসের ডিউরেশনটা হচ্ছে 6 মাস। একটু আগে মোতাহার ভাই বলেছিলেন যে এই ইনফেকশনটা যদি বয়স্ক লোকদের ক্ষেত্রে হয়, 70 থেকে 80% ক্ষেত্রে দিস স্পন্টেনিয়াস রিকভারি হয়ে যায়, এমনি ভাইরাস চলে যাচ্ছে। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু, শিশুদের ক্ষেত্রে সেটা কিন্তু একদম রিভার্স। ওদের ক্ষেত্রে মাত্র 10 থেকে 15% ক্ষেত্রে সেই অ্যাকিউট ভাইরাসটা ইনফেকশনটা স্পন্টেনিয়াস রিকভারি হয়।
তাহলে প্রশ্ন হচ্ছে প্রথমে এটা একিউট ইনফেকশন নাকি এটা ক্রনিক ইনফেকশন। একিউট ইনফেকশন যদি হয়ে থাকে NT-hBc IgM দ্বারা আমরা পরীক্ষা করে দেখব, তাহলে 6 মাসের মধ্যে রেসপন্ডেন্স রিকভারি। আপনি রোগীকে এই ক্ষেত্রে কি বলবেন? আমরা রোগীকে বলবো যে এই ভাইরাসটা আপনার শরীরে ঢুকেছে এবং এটা সদ্য ঢুকেছে, এই NT-hBc IgM করে দেখব আমরা, এবং সেই ক্ষেত্রে লিভার এনজাইমগুলো অনেক রেস থাকবে। এগুলোকে আমরা 6 মাস ওয়েট করতে বলবো। আমি আরেকটু যদি সোজা মানে আমরা আরো সহজ ভাষায় আপনার কাছ থেকে আশার বাণী শুনতে চাই, যদি এভাবে জিজ্ঞাসা করি যে একজন মানুষ এসেছেন, আপনি পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করলেন যে তার কিছুদিন আগে, 6 মাসের মধ্যে কিছুদিন আগে সম্ভবত এই ভাইরাসটি শরীরে ঢুকেছে, সেই ক্ষেত্রে রোগীকে আপনি কি আশার বাণী আমি সেই শোনাবেন? ক্ষেত্রে রোগীকে বলবো যে আপনার এই ভাইরাসটা চিন্তার কোনো কারণ নাই, আপনার এই ভাইরাস নিষ্ক্রিয় মানে শেষ হয়ে যাবে, আপনি শুধুমাত্র 6 মাস সময়টা তার মানে 6 মাসের মধ্যে যদি কোনো রোগী আসে আপনার কাছে, 6 মাসে একিউট ইনফেকশন যদি হয়ে থাকে, আপনি বলবেন যে সম্ভাবনা রয়েছে যে 70-80 ভাগ আপনার শরীর থেকে এই ভাইরাসটি চলে যাবে এবং HbS নেগেটিভ হয়ে যাবে একদম। আচ্ছা, এমন কোন মানুষ যদি আসে যার পরীক্ষা নিরীক্ষা করে আপনার কাছে মনে হচ্ছে যে তার এই ভাইরাসটি 6 মাসের বেশি সময় ধরে শরীরে ঢুকে আছে, সেক্ষেত্রে আপনি তাকে কি বলবেন? সেক্ষেত্রে আমাদের প্রথমত দুটো পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে HbEAg এবং DNA পরীক্ষা। DNA পরীক্ষাটা ভাইরাল লোড হিসেবে আমাদের দেখতে হবে যে এটা কি এখন সক্রিয় অবস্থায় আছে নাকি নিষ্ক্রিয় অবস্থায় আছে। আচ্ছা। যদি DNA লোড অনেক বেশি থাকে, EAG পজিটিভ থাকে, অর্থাৎ এটা হাইলি ইনফেক্টেড এবং সক্রিয় অবস্থায় আছে। তার সাথে কিছু অ্যাসোসিয়েটেড পরীক্ষা আছে। SGPT যদি লিভার এনজাইম বেড়ে গিয়ে থাকে, আগে আমরা লিভার বায়োপসি করি কিংবা ফাইব্রোস্ক্যান করে লিভার স্টিফনেসটা দেখে থাকি। এইসব কিছু সাপোর্টিভ পরীক্ষার মাধ্যমে আমরা নির্ধারণ করে থাকি যদি এই ভাইরাসটা সক্রিয় অবস্থায় থেকে থাকে, তখন আমরা তার জন্য চিকিৎসা রিকমেন্ডেশন করে থাকি। চিকিৎসা সব পর্যন্ত আমরা থাকলাম। তার মানে যদি আমি আবার আপনার কাছে রোগী হয়ে আসি এবং আপনি রোগী আমার পরীক্ষা নিরীক্ষা করে পেলেন যে ভাইরাস আমার শরীরে অবস্থান করছে 6 মাসের বেশি সময় ধরে, তখন আমি যদি আপনার কাছে তখন সেই অবস্থায় জানতে চাই যে আমার এই ভাইরাস HbS কি নেগেটিভ হবে, আপনি কি আনসার দিবেন আমাকে? না, এই ক্ষেত্রে আমি বলবো দুটো কথা। আপনি কি দেখবো যে আমি এটা হেলদি ক্যারিয়ার কিনা, আপনি যদি হেলদি ক্যারিয়ার থাকে আমরা কোনো চিকিৎসা দিব না। আমি পজিটিভ নেগেটিভ চাচ্ছি, কিন্তু আমি বলছি, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে 6 মাসের বেশি সময় ধরে আমার শরীরে ভাইরাসটা অবস্থান করছে, আপনি পরীক্ষা নিরীক্ষা করে টের পেলেন জিনিসটা, সেই ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করছি আমার কি এটা নেগেটিভ হবে, আপনি কি বলবেন? আমরা সেক্ষেত্রে বলবো যে যদি সক্রিয় অবস্থায় থাকে আমরা চিকিৎসা দিব এবং চিকিৎসার উপর ডিপেন্ড করবে যে এটা নেগেটিভ হবে কিনা। ও, তার মানে চিকিৎসা চিকিৎসা একসময় কিন্তু এই চিকিৎসাগুলো ছিল না। এখন এই আশার বাণীগুলো শোনার জন্য এত কনভারসেশন, সেটি হচ্ছে যে যদি 6 মাসের বেশি সময় ধরে কোনো ভাইরাস অবস্থান করে কোনো মানুষের শরীরে, চিকিৎসক যদি টেরও পান, একসময় বলা হতো যে এটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম, সম্ভাবনা নেই বলাই চলে, কিন্তু এখন আধুনিক চিকিৎসায় বলা হচ্ছে যে ওষুধপত্র রয়েছে যেগুলো ব্যবহার করলে সম্ভাবনা রয়েছে এটা নেগেটিভ হয়ে যাওয়ার। আসলে আপনি যদি ওইভাবে জানতে চান যে HbS নেগেটিভ হবে কিনা, টেস্ট করে HbS যার পজিটিভ পাওয়া গেল তার চিকিৎসার মাধ্যমে HbS টেস্টটাকে নেগেটিভ করে ফেলা যাবে কিনা, এইটি আসলে এখনো অতটা কার্যকর নয়। তবে বাস্তবিক অর্থে HbS নেগেটিভ হওয়া খুব জরুরিও নয়। এই জন্য যে আমরা ওই যে বারবার বলছি যে ভাইরাসটি সক্রিয় না নিষ্ক্রিয়, এটি আমরা প্রথম নির্ধারণ করি। যার মধ্যে নিষ্ক্রিয় আছে ভাইরাসটি, তার সারা জীবনেও লিভারের কোনো সমস্যা হবে না, অতএব HbS নেগেটিভ হওয়া স্বাস্থ্যের জন্য জরুরি না। তার HbS পজিটিভ নিয়েই সে 100 বছর সুস্থভাবে বাঁচতে পারবে, কিন্তু যদি ভাইরাসটি নিষ্ক্রিয় থাকে। অতএব নিষ্ক্রিয় ভাইরাসের জন্য চিকিৎসাও জরুরি না। আচ্ছা, ঘুমিয়ে থাকা ভাইরাসের জন্য আমাদের কোনো চিন্তা নেই। আমরা শুধু তাকে মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা করে ফলো আপ করবো যে ভাইরাসটি নিষ্ক্রিয় ছিল, এখনো নিষ্ক্রিয় আছে কিনা। যদি সক্রিয় থাকে, যদি সক্রিয় হয় তখন আমরা চিকিৎসা দিব। সেই চিকিৎসায় ভাইরাসটি নির্মূল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা সক্রিয় ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারি, ঘুম পাড়িয়ে দিতে পারবো, কিন্তু পুরোপুরি না গেলেও একদম HbS নেগেটিভ স্টেজ নাও হতে পারে। কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, HbS নেগেটিভ যে হতেই হবে সেক্ষেত্রে নট ইম্পর্টেন্ট, বাট আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে, আধুনিক চিকিৎসার ওষুধপত্রের মাধ্যমে আমরা সক্রিয় একটা অ্যাক্টিভ ভাইরাসকে ঘুম পাড়িয়ে দিতে পারবো, এবং ঘুম পাড়িয়ে দেওয়া ভাইরাসের বেলায় আর লিভারের ক্ষতির সম্ভাবনা অনেক কমে যায়। সেক্ষেত্রে চিকিৎসা কি রয়েছে? চিকিৎসা মূলত দুই ধরনের। এক ধরনের চিকিৎসা হলো খাওয়ার ওষুধ, যেটি ভাইরাসের উপর সরাসরি আক্রমণ করে ভাইরাসটিকে নিষ্ক্রিয় করে।
আরেক ধরনের চিকিৎসা হলো ইনজেকশনের মাধ্যমে, সেটি বিভিন্নভাবে কাজ করে। দুটোরই উদ্দেশ্য হচ্ছে সক্রিয় ভাইরাসকে নিষ্ক্রিয় করা এবং ভাইরাসকে নির্মূল করা। আচ্ছা, সেক্ষেত্রে যদি জানতে চাই যে এই যে ওষুধের মাধ্যমে চিকিৎসা কিংবা ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা, এগুলো কি খুব ব্যয়বহুল? যদি মুখের ওষুধ যেগুলো আমরা খাই এগুলো যে খুব বেশি ব্যয়বহুল আমরা তা বলবো না, জি। কিন্তু ইনজেকশন যে চিকিৎসা সেটা আসলে ব্যয়বহুল চিকিৎসা, তবে এর সাকসেস রেটটা অনেকটা বেশি ইনজেকশনের মাধ্যমে ইনজেকশনের চিকিৎসা মাধ্যমে। কত ওই যে percent? আমরা যেটা বললাম যে সক্রিয় আচ্ছা। ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারবো সেটা বেশি। আচ্ছা, আপনারা যে এই যে দর্শক যেটি হচ্ছে যে এই যে ভাইরাস নিষ্ক্রিয় সক্রিয় ঘুম পাড়িয়ে দেওয়া সারিয়ে তোলার ব্যাপারে যে আমরা এত সব সায়েন্টিফিক আলাপ করছি, কিন্তু এত সব সায়েন্টিফিক আলাপের ধার ধারে না যারা, তারা কিন্তু গ্যারান্টি সহকারে, আমি কবিরাজদের কথা বলছি, গ্যারান্টি সহকারে ভাইরাসের চিকিৎসা করেন, জন্ডিসের চিকিৎসা করেন এবং হেপাটাইটিস বি এইচবিএস পজিটিভকে নেগেটিভ করে ফেলেন। তো হাউ ইজ দ্যাট পসিবল? এখানে এটি কারো কারো ক্ষেত্রে সত্য হতে পারে, এই জন্য যে আমরা বারবার বলছি যে হেপাটাইটিস বি পজিটিভ একজন ব্যক্তির জি, শতকরা 70 থেকে 80 জনের অ্যাকিউট যা অবস্থায় 6 মাসের মধ্যে যাকে আমরা ধরতে পারছি, তার কিন্তু 70 থেকে 80% সম্ভাবনা আপনা আপনি নেগেটিভ হয়ে যাওয়ার। ওই সুযোগটা নেন তারা। ওই সুযোগটা ওই তারা সুযোগটা নেন। কাজেই দর্শক, ওই যে বলে না যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, ওই ঘটনাটাই ঘটছে এখানে। আপনারা তাই বলছেন। দর্শক, আমাদের সময় যেহেতু সীমিত, আমরা ছোট ছোট কিছু প্রশ্ন করছি আমাকে, যে বিদেশে যাওয়ার আগে একজন মানুষ তার হেলথ চেক আপ করলেন, এইচবিএস-এজি পজিটিভ পাওয়া গেল, বিদেশে যাওয়া ভেস্তে গেল। এই ধরনের রোগী আমাদের কাছে প্রায় এসে থাকে। এভাবে অনেক রোগী হ্যাঁ, আসেন। তো, যেটা আমরা আগে আপনাদের সাথে ডিসকাস করেছি, কেন আমরা- বিদেশে যেতে দেয় না কেন? এখন বিদেশে ওরা যেটা হেলথ স্ক্রিনিং এ করে এইচবিএস-এজি পজিটিভ রোগীদের ক্ষেত্রে ওনারা যেতে দেয় না, যে এটা ওনাদের ক্ষেত্রে সংক্রমণের ভয় থেকে থাকে। সেই ক্ষেত্রে এইচবিএস-এজি নেগেটিভ না হলে ওরা সাধারণত যেতে দেয় না। আসলে এটা অতটা দোষের এটা কিছু না। দোষের কিছু দোষের না। কিছু না। আমরা ঘটনাটা আগেই বলেছি, ঘটে, জি। এটা যদি ঘুমিয়ে থাকে লিভারের কোনো ক্ষতি এক এক হবে না। দেশের এক এক নিয়ম, সেই অনুসারে হয়তো যেতে দেওয়া হচ্ছে না। দর্শক, জি, আমরা ওষুধ নিয়ে অনেক কথা বলছি, চিকিৎসা নিয়ে অনেক কথা বলছি, একটু টিকা নিয়ে কথা বলি। আমরা এই হেপাটাইটিস বি ভাইরাসের টিকা এখন বাজারে প্রচলিত রয়েছে। টিকা সম্পর্কে যদি জানতে চাই যে টিকা দেওয়ার নিয়মটা কি, একটু বলবেন দর্শকদের? জি। টিকা খুব কার্যকর টিকা প্রচলিত আছে এখন। টিকার সাধারণত আমরা বলি 3টা ডোজ, যাদের কোনো তাড়াহুড়া নাই তাদের ক্ষেত্রে 3টা ডোজ নিলেই বেস্ট। যেদিন প্রথম ডোজ একটি নিবে, তার 1 মাস পরে এবং তার 6 মাস পরে আরেকটি ডোজ নিবে। আচ্ছা, 0-1-6 0-1-6 এভাবে যদি আমরা মনে রাখি, টিকাটা কতখানি কার্যকরী? টিকাটা আমরা বলে থাকি, এখন যেটা বলেছেন যে টিকাটা বেশ কার্যকরী। বেশ কার্যকরী। এটা 80 to 90% ক্ষেত্রে এটা দিচ্ছে কার্যকরী একদম। তবে আমাদের তার আগে দেখতে হবে দেখতে হবে যে টিকা নেয়ার পরে আমরা 6 মাস পরে দেখতে হবে এনটি-এইচবিএস টা ডেভেলপ করেছে কিনা, এটা অ্যান্টিবডিটা ডেভেলপ করেছে কিনা। অ্যান্টিবডিটা ডেভেলপ যদি ডেভেলপ না করে, তাহলে আবারও হয়তো আমাদেরকে সেই টিকা নিতে আচ্ছা, হবে। মানে টিকাটা কার্যকরী কার্যকরী রয়েছে হয়েছে কিনা কিনা দেখতে হবে আমাদের। শরীরে দেখার জন্য। আরেকটা হচ্ছে কি, যে কোনো বয়সের মানুষকে এই টিকা নিতে পারে? যে কোনো বয়সে। আমরা তো আজকাল তো বাচ্চাদেরও বোধহয় বলেছি যে যে গর্ভবতী মায়ের নবজাতক যে হবে, তাকে জন্মের সঙ্গে সঙ্গে টিকা দিতে হবে। আচ্ছা, এখন তো বোধহয় জাতীয় এখন জাতীয় টিকা নিয়ন্ত্রণ কর্মসূচির মধ্যেও এটা অন্তর্গত রয়েছে। এটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে যে কেউ জিজ্ঞাসা করেন যে এইচবিএস-এজি পজিটিভ হওয়ার পর টিকা নিতে চান, সেক্ষেত্রে কি কোনো লাভ আছে? না, এইচবিএস-এজি পজিটিভ হওয়ার পর টিকা নেওয়ার কোনো যৌক্তিকতা নেই এবং এটা কোনো সায়েন্টিফিক ব্যাখ্যাও নাই। না, এটা নিতে পারবে না। আচ্ছা, যাদের এইচবিএস-এজি পজিটিভ নেগেটিভ হয়ে গেছে, তারা কি এমনি এমনি টিকা পেয়ে গেলেন, না তাদেরও টিকা দেওয়ার সুযোগ আছে? এটি যারা একবার এইচবিএস-এজি পজিটিভ থেকে প্রাকৃতিকভাবেই এইচবিএস-এজি নেগেটিভ হয়ে গেলেন, তাদের কিন্তু অ্যান্টিবডিটাও আপনা আপনি শরীরে গ্রো করে যাবে, কাজের দরকার নেই। তাদের নিজেদের অটোমেটিক টিকা তৈরি হয়ে তাদের গেছে। আরবি ভাইরাসের শেষ infection প্রশ্নটা হবে। করছি, সেটি হচ্ছে কারো লিভারে যদি সিরোসিস বা ক্যান্সার জাতীয় অসুখ হয়ে যায়, সেক্ষেত্রে কি কোনো চিকিৎসা নেই? অবশ্যই চিকিৎসা আছে। এখন আধুনিক বিজ্ঞানের জগতে লিভার ট্রান্সপ্লান্টেশন বেশ হচ্ছে এবং লিভার ট্রান্সপ্লান্টেশন যার একদম আসে না, সেক্ষেত্রেও আশার আলো হিসেবে থাকতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, একটু জাস্ট মানে অনেক আছে, কোশ্চেন আছে, যে খুব সাদা মাটা কোশ্চেনও আমাদের মাঝে অ্যারাইজ করে, সেটা হচ্ছে বংশগত কোনো সম্পর্ক রয়েছে কিনা, কারো বাবা মার যদি থাকে বা পরিবারের অন্য না, এটি উপরের একমাত্র সদস্যদের থাকে। ওই মায়ের থেকে বাচ্চাদের সংক্রমিত হতে পারে, সেইভাবে পারিবারিক একটি ধারা থাকতে পারে। এটি বংশগত কোনো রোগ শেষ না। প্রশ্নটা আপনাকে করতে চাই, সেটি বংশগত হচ্ছে রোগ। এইচবিএস-এজি পজিটিভ, হ্যাঁ, এটি কোনো মারাত্মক সংবাদ নয়, যদি আপনি দর্শকদেরকে আবার একটু আশ্বস্ত করেন। এটি অবশ্যই কোনো মারাত্মক সংবাদ নয়, কারণ আমরা যদি আবার একটু পিছনে ফিরে যাই, যার এইচবিএস-এজি পজিটিভ
তাদের শতকরা 80 জন সারা জীবন সুস্থ থাকবে, সারা জীবন। কারণ তাদের মধ্যে ভাইরাসটি নিষ্ক্রিয় থাকে এবং লিভারের কোনো সমস্যা করে না। তারা শুধু অন্যের জন্য বিপদ, নিজের জন্য নয়। তাদের মাধ্যমে অন্যরা সংক্রমিত হতে পারে। আর বাকিদের ক্ষেত্রে যদি সময় মতো চিকিৎসা করা যায়, তাহলে যে কমপ্লিকেশনগুলো, সিরোসিস হওয়া, ক্যান্সার হওয়া, এগুলো অনেকটাই প্রতিরোধ করা সম্ভব এবং এর জন্য কার্যকর চিকিৎসা ডাক্তার রয়েছে। এম মোতাহার হোসেন এবং ডাক্তার ফাওজ হোসেন শুভ, অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি এবং অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন সময় বলেছেন যে আপনারা HbSAg পজিটিভ এটা নিয়ে অনুষ্ঠান করেন। আশা করি আজকে তাদের সেই মনের চাহিদা, মনের আশা পূরণ হবে। দর্শক, HbSAg যদি পজিটিভ হয় তাহলে তাকে নেগেটিভ, স্পন্টেনিয়াসলি নেগেটিভ হয়ে যায়, আশার সংবাদ শুনলাম আমরা। পাশাপাশি রয়েছে বেশ কিছু পরীক্ষা যার মাধ্যমে আমরা জেনে নিতে পারি যে এই ভাইরাসটি শরীরের কোনো ক্ষতি করছে কিনা, নাকি এমনিতেই ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকা ভাইরাস কোনোভাবেই শরীরের জন্য ক্ষতিকর নয়। রয়েছে আধুনিক সব চিকিৎসা পদ্ধতি, রয়েছে খুবই কার্যকরী টিকা। নিজে এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে সেই টিকাটি অবশ্যই আপনারা নিয়ে নেবেন। ভয় পাবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না, সচেতন হন, সতর্ক হন। সবাইকে ধন্যবাদ।